আজকের ব্লগে আপনাদের সাথে গল্প করব কানাডায় নোটারি সিস্টেমটা কেমন, কোনো কাগজপত্র যদি নোটারাইজড করতে চান কিভাবে করতে হয়। এখানে কার্লিংউড মলে গিয়েছিলাম, একটা দোকান আবিষ্কার করেছি যেখানে খুবই কম দামে ঘরে পরার সামার স্পেশাল জামা কাপড় কিনতে পারবেন। ওই দোকানটা আপনাদের সাথে দেখাবো। অ্যান্ড ফাইনালি আমি আমার বারান্দায় গাছগুলো লাগিয়েছি। ডলারামা থেকে জিপ টাইট নিয়ে এসেছি। জিপ টাইটগুলো দিয়ে আমি আমার ছোট ছোট পটগুলো বারান্দার রেলিংয়ে হ্যাং করাবো আর আপনাদেরকে দেখাই দিব কুইকলি মাটি দিয়ে পাথর দিয়ে কিভাবে এই ছোট ছোট চারা গাছগুলো আমি টবে লাগিয়েছি। তা আপনারাও যারা বিগিনার্স, যাদের কোনো এক্সপিরিয়েন্স নাই আমার মতো, তারাও আশা করি একটু আইডিয়া পাবেন এবং আপনার বাসার বারান্দায় অথবা প্যাটিওতে আশা করি ছোট্ট করে আপনিও বাগান করতে পারবেন। তাহলে চলেন ব্লগটা শুরু করি। হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল ন্যাচারালি নাফিসা। আমি নাফিসা কানাডার অটোয়া থেকে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটা ব্লগে। আজকে আমি এসেছি একটা কাগজ নোটারাইজড করাতে। কানাডার নোটারি সিস্টেমটা কিন্তু বাংলাদেশ থেকে একটু ডিফারেন্ট, তাই ভাবলাম যে ব্লগে আপনাদের সাথে একটু গল্প করি। বাংলাদেশে তো ধরেন কাগজপত্র নোটারাইজড করার জন্য এরকম অফিস থাকে, মানে দোকানের মতোই থাকে, যেখানে বসে থাকে যারা রেজিস্টার্ড লোক বা উকিল যারা বসে থাকে ওভাবে। কিন্তু কানাডা একটু ডিফারেন্ট। তো আপনি যেটা করবেন সেটা হলো গুগলে সার্চ দিবেন নোটারি সার্ভিস নিয়ার মি, তখন দেখবেন যে অনেকগুলো অপশান চলে আসে। অনেক লয়ারের অফিস থেকেও করে, অনেক লয়ার নোটারাইজড করে কাগজপত্র, বা সবাই করে না। তো ডিপেন্ডিং, হয়তো লয়ারদের খরচটা হয়তো বেশি পড়ে, আপনি 2-3টা এরকম ক্রস চেক করতে পারেন। আমি আজকে যে মেয়েটার কাছে এসেছি ও লয়ার না এবং ও বাসা থেকে কাজ করে, এই জন্যই দেখতে পাচ্ছেন যে একটা রেসিডেন্সিয়াল এরিয়া, বড় বড় অ্যাপার্টমেন্ট এখানে, এবং কার্লিংউড মলের পাশেই ওর বাসাটা ছিল এবং ওর সার্ভিসও বেশ ভালো। আমি রিভিউ ভালো দিব। ওর নাম ছিল নোটারি 24/7। এটা আপনারা গুগলে সার্চ দিলে পেয়ে যাবেন। $30 নিল। এটা ডিপেন্ড করবে ডকুমেন্টের উপর। আমার ডকুমেন্টটা একদমই স্ট্রেট ফরওয়ার্ড ছিল, একটা সাইন, তো $30। যদি বেশি সাইন থাকে তখন হয়তো বেশি লাগতে পারে। কার্ডেও আমি ওকে পে করতে পেরেছি। অ্যান্ড ও আমার একটা গভর্নমেন্ট আইডি দেখতে চেয়েছিল, অ্যান্ড আমি লাইসেন্সটা দেখিয়েছি। আর ওর সামনেই সাইন করতে হবে যদি ধরেন সাইন লাগে। এক একটা ডিপেন্ড করে, কাগজের উপর ডিপেন্ড করে। তো আলহামদুলিল্লাহ আমার কাজটা শেষ। তো অনেক দিন ধরে এই কাজটা আটকাই ছিল, কাজটা করার পর ভালোই লাগতেছে, মনটা ফুরফুরা। তো এখন আমি আসছি পাশেই কার্লিংউড মল, তো ভাবলাম যে একটু ঢুকি। অ্যান্ড লাস্ট ব্লগে কিন্তু আমি আপনাদেরকে দেখিয়েছি যে আমি আমার বারান্দার জন্য বাগান করব, অ্যান্ড ওখান থেকে আমি অনেক কিছু গাছ টাছ কিনেছি। তো আজকে আবার এসেছি লবলস থেকে, আমি আমার পুদিনা পাতাটা নিয়ে নিলাম। গতকালকে নেই নাই, কারণ ভেবেছিলাম যে একটু দামটা বেশি, তো আজকে নিয়ে নিলাম। আর ধনে পাতাটা আমি বললাম যে দেখো এটার কোয়ালিটি খুবই খারাপ, তো ওরা আমাকে 50% ডিসকাউন্ট দিয়ে দিল। তো আমার কাজ শেষ এখানে। আর এই যে দেখেন, এই যে বড় বড় বস্তা, এগুলো কিন্তু মাটি। সব গ্রোসারি স্টোরেই আপনি এই মাটির বস্তাগুলো দেখতে পারবেন। আমি আমার বাসার সামনের মেট্রো থেকে একটা বস্তা নিয়েছি, 13 কেজি মাটি নিল মাত্র $3। খুবই সস্তা মাটি এখানে। আর এই যে দেখেন ধনে পাতা, এক আটির দাম নিচ্ছে $1.70, মানে বাংলাদেশি টাকায় 150 টাকার মতো। মানে চিন্তা করেন এখন ধনে পাতার এত দাম। এজন্যই আমার খুব ইচ্ছা ছিল যে ধনে পাতা লাগাবো। তবে কেন জানি গত বছরও ধনে পাতা আমার হয় নাই, এবারও একেবারেই হয় নাই। এখন কানাডায় আমের সিজন, আম উঠেছে, এগুলো সব মেক্সিকান আম। দেখেন সেলের পর দাম নিচ্ছে $1.5, মনে করেন বাংলাদেশি টাকায় 130 টাকার মতো। এই আমগুলোর দাম আবার একটু বেশি, $2 করে নিচ্ছে, মনে করেন 170 টাকা দেশি টাকায়। টেস্ট কিন্তু সো মনে করেন সালাদের মতো করে আপনি খেতে পারবেন, কিন্তু একদমই মিষ্টি হয় না। এখানে আছে ডালিম, আর এই যে দেখেন নারিকেলের মতো, এটার ভিতরে পানি আছে, ডাবের পানি, কিন্তু দেশের ডাবের মতো হয় না, একটা কেমন গন্ধ লাগে। আর $3 করে নিচ্ছে। $3 মনে করেন 260 টাকা বাংলাদেশি টাকায়। আম আর লিচু আমার খুবই ভালো লাগে। এই টাইমটাতে আমি খুব মিস করি আমার এই দুইটা ফ্রুট দেশের। এখানকার দেশি বাজারগুলোতে পাওয়া যায়। ধরেন 10টা আমের দাম নিবে বাংলাদেশি আম $45, মানে $4.5 করে এক একটা আমের আপনার দাম দিতে হবে। মনে করেন দেশি টাকায় 450 টাকা করে পড়ে এক একটা আম, এবং টেস্টটাও দেশি আমের মতো কিন্তু লাগে না। তো আসলে সব জায়গায় সব কিছু আপনি পাবেন না, এটাই লাইফ। তো কার্লিংউড মলে দেখলাম একটা নতুন দোকান দিয়েছে ওরা, এটা হালাল উইংস। তো এখানকার উইংসের নিয়ম হলো উইংসের ভিতরে ওরা কোনো মশলা দিবে না, কিন্তু সসগুলা দিয়ে দিবে। সস দিয়ে যখন ডিপ করে খাবেন তখন অনেক বেশি টেস্ট লাগে, আদারওয়াইজ একদমই ব্ল্যান্ড থাকে। আমার কাছে ভালোই লেগেছে। এরপরে গেলাম আরেকটা দোকানে, আর এটা হলো আমার আজকের আউটফিট। এই টপসটা আমার খুবই পছন্দ, অনেক অনেক বছর আগে আমি কিনেছিলাম এডমন্টন থেকে। অ্যান্ড সামার টাইমে এই হোয়াইট কালারের এই টপসটা আমার কাছে বেশ ভালো লাগে। এটা একটা কাফতান স্টাইলের টপস। তো এই দোকানটাতে দেখেন খুবই ভালো ভালো দেখলাম যে নাইট ড্রেস আছে,
মনে করেন ঘরে পরার জামা, এখানে পাজামা স্যুটস আছে, মানে পায়জামা অ্যান্ড দেন উপরে একটা শার্টের মতো করে যে নাইট স্যুটগুলো পরবেন। তারপরে কাফতান স্টাইলে দেখলাম অনেকগুলো ম্যাক্সির মতো আছে বিভিন্ন রকম, এবং আমার কাছে বেশ ভালো লেগেছে। $15, $10, $20 এবং এই সেটগুলো পাওয়া যাচ্ছিল। আমার কাছে খুবই ভালো মনে হয়েছে এবং কোয়ালিটিও বেশ ভালো, এই জন্য আপনাদেরকেও ভ্লগে শেয়ার করলাম। এই দোকানটাতে আমার আবার আসতে হবে। ওই দিন বেশি সময় ছিল না আমার, আমি জাস্ট একটু এক্সপ্লোর করছিলাম। আর এই যে এই কাফতান বা এই ম্যাক্সিগুলো মাত্র $10 করে দিচ্ছে। তো আসলে বাসায় পরার জন্য এটা খুবই ভালো, তবে হ্যাঁ হ্যান্ড ওয়াশ করতে হবে। আপনি যদি এটা মেশিনে দেন তাহলে একদমই কুচকায় যাবে, এখানে এটাই একটা প্রবলেম। সুতির বা মানে খুব সফট টাইপের কাপড় চোপড় এখন আর পরা হয় না, এই যে ধোয়ার প্রবলেম এই জন্য। বাট ওভারঅল এই দোকানটা খুবই রিজনেবল প্রাইসের মনে হয়েছে আমার কাছে, ঘরে পরার সামারের ঘরে পরার জামা কাপড়ের জন্য। তো এখন আমি চলে যাচ্ছি ডলারামাতে, আমার কয়েকটা জিনিস পিক করতে হবে। আর কার্লিংউড মলটা কিন্তু আমি সবসময় বলি আপনাদেরকে, এটা খুবই ভালো। অটোয়া থেকে যারা আমাকে দেখছেন, অল্প কয়েকটা দোকান আছে কিন্তু সবগুলো অনেক কাজের দোকান। তো উইংস খেয়েছি খালি পেটে, পেটটা কেমন গুড়গুড় করতেছে, তাই আমি একটা কফি নিলাম। আর সাথে যেহেতু সকাল থেকে কিছু খাই নাই, একটা ব্রেকফাস্ট স্যান্ডউইচ নিলাম এগ অ্যান্ড চিজ ইংলিশ মাফিনে। মাফিনটা কিছুই না, মনে করেন বনরুটির মতোই, একটা বনরুটির জাত ভাই বলতে পারেন, এক এক জায়গায় এক এক নাম, এবং এটা খেতেও একটু ডিফারেন্ট। আপনি যদি হোল হুইট নেন তাহলে এটা আরও বেশি হেলদি হয়, তবে ওরা আমাকে হোয়াইট মাফিনই দিয়েছে। এই যে ভিতরে দেখেন ডিম আছে, একটু চিজ আছে। টিম হর্টন খুবই রিজনেবল প্রাইসের একটা দোকান, আমি খুবই মিস করি। আমার বাসার আশেপাশে টিম হর্টন নাই, এই মলে আসলে আমি টিম হর্টনে খাই। আর এই যে পাশেই দেখলাম একটা চশমার দোকান, সানগ্লাসের দোকান। আমি এখানে দেখছিলাম, এই গ্লাসটা কেমন লাগছে আপনারা কমেন্টে জানাবেন। আমার কাছে বেশ ভালো লেগেছে এই গ্লাসটা, আমার চোখের একটু টেস্ট করতে হবে, ইদানিং বেশ মাথা ব্যথা করে। তো সব কিছু খোঁজ খবর নিয়ে এখানে আসলাম। এখানে আই এক্সাম করা যায় অ্যান্ড দেন আপনি গ্লাসও কিনতে পারবেন। এরপরে চলে আসলাম ডলারামাতে আমি আজকে নেব জিপ টাইট। লাস্ট ব্লগে আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমি অনেক পট কিনেছি, বাট জিপ টাইটটা নিতে ভুলে গিয়েছিলাম। আপনি তার কিনতে পারেন, মানে বাগান করার সমস্ত সরঞ্জাম এখানে ডলারামাতে আপনি রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন। এরপরে আমি চলে গেলাম আবার কেনেডিয়ান টায়ারে, কারণ আমার আরও 2টা ফুলের গাছ লাগবে। আমার টবের সমান পরিমাণ আমি গাছ নিতে পারি নাই, আমি 2টা গাছ কম নিয়েছি। তো ভাবলাম যে 2টা ফুলের গাছ নিব, খুব সুন্দর। এখানে ঢুকলেই আমার মনটা এত ভালো হয়ে যায়, এত রং বেরঙের সুন্দর সুন্দর ফুল, মানে কোনটা রেখে কোনটা নিবেন একটু সময় নিয়ে আস্তে ধীরে দেখতে হয়। কারণ লাস্ট টাইম আমি নিয়েছিলাম অনেক বেশি পাতা ছিল, ফুল আর ফুটে না, খালি পাতা আর পাতা। তবে আমার একটু রং বেরঙের ফুল এটা খুব ভালো লাগে। আর এবার যেহেতু ভেবেছি যে পটগুলো আমি রেলিংয়ে ঝুলাবো, এখনও শিওর না আদৌ পারবো কি না, কিন্তু খুব ইচ্ছা আছে। মানে সিলিং থেকে যদি ঝুলানো যায় যে এরকম যেগুলো দেখছেন ভিডিওতে, তাহলে তো খুবই ভালো হতো, বাট ওটা পসিবল না। আমি রেলিংয়েই ঝুলাবো এবং দেখি এই জিপ টাইট দিয়ে কোনো ব্যবস্থা করতে পারি কি না। তো এই যে দেখেন কত রকমের গাছ, যারা আমার লাস্ট ব্লগটা দেখেন নাই অবশ্যই দেখবেন। ফুলগুলো দেখেন মানে কি যে সুন্দর, তবে এই ফুলগুলো আমি নেই নাই, কারণ 1-2টা ফুল আর সবই পাতা, এই জন্য আমি এবার বাদ দিয়েছি। আমি ছোট ছোট ফুল, কিন্তু ফুল বেশি পাতা কম, এরকম করে কয়েকটা সিলেক্ট করেছি। এরপরে আমার মোবাইলের ক্যামেরার যে প্রোটেক্টর, ওটা আমি লাগিয়ে নিলাম। $20 নেয়, কিন্তু কয়েকদিন পরপরই ভেঙে যায়, যেহেতু আমার মোবাইল দিয়ে সবসময় ভিডিও করি, এটা ভেঙে যায়, এটার কোনো গ্যারান্টি থাকে না। তো বাসায় চলে এসেছি, যে দেখেন এখন আমি গাছগুলো লাগাই ফেলবো। অলরেডি আমার 3টা টব রেডি হয়ে গিয়েছে, বেগুন, তারপরে পেঁয়াজ পাতা আর টমেটো আমি লাগিয়ে ফেলেছি। এখন এই ছোট ছোট পটগুলোতে আমি ফুলের গাছগুলো লাগাবো, তাই ভাবলাম ভিডিওতে দেখাই। এই যে আমার মাটি মেট্রো থেকে বললাম না নিয়ে এসেছিলাম, এই 13 কেজির এই বস্তাটা নিয়ে এসেছি। মাটিটা একদমই রেডি আছে, কোনো কিছু করতে হবে না, জাস্ট পানি দিবেন, দ্যাটস ইট। এভাবেই সব কিছু এখানে রেডি থাকে। তো প্রথমে এই পটগুলোতে আমি একটু বড় বড় পাথর দিয়ে নিলাম, যেন একটু হেভি থাকে, কারণ ওইখানে প্রচুর কয়েকদিন পরপরই ধরেন হাওয়া বাতাস হয়, ঝড় হয়। এই মানে স্পেশালি এখন তো বৃষ্টির সময় আর কি, গরম এবং বৃষ্টি একই সাথে, তো যেন পট উড়ে না যায়। এবং এই পটের মুখগুলো আমি কিন্তু ভেতর দিকে রাখবো, বাইরের দিকে হ্যাং করতে যাবেন না, তাহলে ছিটকে পড়ার বাতাসে মানুষের মাথায় আবার লাগবে, তখন আবার প্রবলেম হয়ে যাবে। তো এই যে প্রথমে আমি বড় বড় কয়েকটা পাথর দিয়ে নিচ্ছি একটু ওয়েট অ্যাড করার জন্য, দেন আমি মাটি অ্যাড করব,
তারপরে এই গাছগুলোকে আমি 1 বাই 1 বসায় দিব। তো কেমন লাগলো জানাবেন। আজকের ব্লগটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। এবং এই চারা গাছগুলো যেই প্লাস্টিকের পটে ছিল, একটু টোকা দিলেই সুন্দর করে বের হয়ে চলে আসে। অ্যান্ড দেন এই যে দেখেন চারা গাছগুলো দেখতে এরকম, হাতে অল্প একটু জাতা দিলেই সুন্দর মাটিতে আপনি বসায় দিতে পারবেন। আর এই গাছগুলোর সাথে কিন্তু ইনস্ট্রাকশনও আসে, সূর্যের আলোতে রাখতে হবে, কতখানি লম্বা হবে, কিরকম পটে প্ল্যান্ট করতে হবে, কিভাবে পানি দিতে হবে, সব বলা থাকে।